আচ্ছা, আমরা শুরু করতেছি দেখেন। প্রথম যেটা হেডলাইন, সেই হেডলাইনটা হচ্ছে ইরান ট্রুলস মে বি টু লেট ফর মেনি আফ্রিকান কান্ট্রিজ। এই সেন্টেন্সটার মধ্যে প্রথমেই আমরা সাবজেক্টটা একটু আইডেন্টিফাই করব। আমি অ্যানালাইসিস করেছি প্রত্যেকটা কিছু। আমরা যখন একটা সেন্টেন্সের ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে বলেছিলাম, যখন সেন্টেন্স থেকে সাবজেক্ট যখন আইডেন্টিফাই করবেন, প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই সেন্টেন্স থেকে বের করা, সেটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বটা খুঁজবেন। আপনি যখন একটা সেন্টেন্স যখন অ্যানালাইসিস করবেন, সেন্টেন্সটা অনেক বড় হতে পারে। যতই বড় হোক না কেন, আপনার যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট কাজ সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব এবং মেইন ভার্বটা খুঁজে বের করা। যেমন এখানে দেখেন, এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে যে মে আর একটা হচ্ছে যে ভি। এই মেটা হচ্ছে যে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে চার প্রকার: টু বি, টু ডু, টু হ্যাভ, মডেল ভার্ব। এটা হচ্ছে যে একটা মডেল ভার্ব। এবং এই বিটা হচ্ছে যে এটা অক্সিলিয়ারি ভার্ব, আর বিটা হচ্ছে যে একটা মেইন ভার্ব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব, এখানে আমরা কিন্তু এই দুটোটা মিলে এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। এখন এটা যদি ফাইনাইট ভার্ব হয়, ধরে নিতে পারেন যেখানে থাকুক না কেন, যত ধরনের ভার্ব থাকুক না কেন, ফাইনাইট ভার্বটা এইভাবে খুঁজে যদি পান, বুঝে নেবেন ওই ফাইনাইট ভার্বের আগে যতটা ওয়ার্ড থাকে ততটাই হচ্ছে যে সাবজেক্ট। যেমন এখানে ফাইনাইট ভার্বের আগে একটা এই এতটুকু অংশই হচ্ছে যে সাবজেক্ট। এখন সাবজেক্ট কি একটা ওয়ার্ড হবে নাকি একাধিক অংশ হবে, সেটা ডিপেন্ড করবে ফাইনাইট ভার্বের উপরে। ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ দেখেন ততটা কিন্তু সাবজেক্ট। তাহলে আমি বলেছিলাম, এখন দেখেন আমি কিভাবে সাবজেক্টটা খুঁজে বের করেছি। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একাধিক ওয়ার্ড। এখন সাবজেক্ট আপনি কি নাউন বলবেন নাকি নাউন ফ্রেজ বলবেন? অবভিয়াসলি এখানে বলবেন যে সাবজেক্টটা হচ্ছে যে এখানে নাউন ফ্রেজ, কারণ একাধিক ওয়ার্ড আছে। আচ্ছা, এখন আমরা সাবজেক্টটা বের করেছি, নাউন ফ্রেজ, এবং সাবজেক্টটা এখানে নাউন ফ্রেজ আছে সেটাই জানলাম। আবার এখানে দেখেন সাবজেক্ট আর প্রেডিকেট, এখান থেকে যদি বাক্য থেকে যদি আমি সাবজেক্ট এবং প্রেডিকেট যদি বের করি, একটা সেন্টেন্সের মধ্যে যদি এটা যদি সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্টের বাইরে সাবজেক্ট বাদ দেওয়ার পরে বাকি যে অংশটা আছে, এখানে মে বি টু লেট ফর ম্যানি আফ্রিকান কান্ট্রিজ, এই যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে যে প্রেডিকেট। তাহলে একটা বাক্যের প্রধান দুইটা অংশ আগে যেটা বলেছিলাম, একটা সাবজেক্ট, একটা হচ্ছে যে প্রেডিকেট। আমরা অবজেক্ট কমপ্লিমেন্টের দিকে পড়ে যাচ্ছি। তাহলে এই যে যেটা এখানে বলেছি, এই অংশটাই হচ্ছে যে একদম সাবজেক্ট বাদ দেওয়ার বাকি যতটুকু অংশ আছে ততটুকু হচ্ছে যে প্রেডিকেট। এখন আসি, আবার এখানে একটা কমপ্লিমেন্ট আছে, সেটা কি? এই যে টু লেট, এটা হচ্ছে যে একটা কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন করতে পারেন এটা কিভাবে কমপ্লিমেন্ট হলো। ওই যে আপনাদেরকে আমি বলেছিলাম, যেমন এখানে ইরান ট্রুস মানে হচ্ছে সাময়িক যুদ্ধবিরতিটাকে বলা হয় ট্রুস। যেমন আপনারা হয়তো জানেন, কিন্তু এখন ইরান এবং ইসরায়েলের ইউএস এর মধ্যে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই সাময়িক কোনো যুদ্ধবিরতিটাকে বলা হয় ট্রুস। ইরান ট্রুস মানে ইরানের যুদ্ধবিরতির চুক্তি। এখন ইরানের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কি বলেছে? যে এটা বলেছে এটা অনেক লেট হয়ে গিয়েছে, যে ফর মেনি আফ্রিকান কান্ট্রিজ, অনেকগুলা আফ্রিকা মহাদেশের দেশের জন্য অনেক লেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি এটা যদি না বলেন, তাহলে এটা লেট হয়ে গেছে কিসের কথা বলেছে? লেট হয়ে গেছে যুদ্ধবিরতির কথাটাই বলেছে। তাহলে সাবজেক্টকে কমপ্লিট করেছে। সাবজেক্টটা যেহেতু কমপ্লিট করেছে, এটা হচ্ছে যে একটা কমপ্লিমেন্ট। এটা যদি না হতো তাহলে বাক্যটা হচ্ছে যে সম্পূর্ণ হতো না। এখন আমি ফার্স্টে বলেছিলাম কমপ্লিমেন্ট নাউন হতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডভার্ব হতে পারে, কমপ্লিমেন্ট একটা ফ্রেজ হতে পারে। তাহলে এখন দেখেন তো কমপ্লিমেন্টটা কি হয়েছে, এই টুটা, এখানে যে টুটা আছে, যেমন এখানে দুইটা টু আছে, এই টুটা আর একটা টু, এই টুটা হচ্ছে যে একটা প্রেপোজিশন, আর এই টুটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। এই টুটার অর্থটা হচ্ছে যে একটা ভেরি। আপনারা যারা একটু অ্যাডভান্স গ্রামারের মধ্যে তারা হয়তো বুঝবেন, আমি একদম বিশ্লেষণ করে দিচ্ছি। টুটা দ্বারা ভেরি বোঝাই যখন কোনো একটি ওয়ার্ড দ্বারা ভেরি এক্সেসিভ কোনো কিছু ইন্ডিকেট করবে, অতিরিক্ত কিছু মাত্রা ইন্ডিকেট করবে, সেটা গ্রামারের ভাষায় এটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলা হয় এটাকে। একটু নোট নেবেন, যাদের প্রয়োজন হবে তারা নোট নেবেন। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু বোঝালে সেটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। এই টুটা হচ্ছে যে একটা ইন্টেন্সিফায়ার, এই টুটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। লেট শব্দটা যদিও অ্যাডভার্ব হয় বাস্তবে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। এই অ্যাডভার্বের পর এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা বলতে পারি এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
তাহলে এখন কি হয়েছে, কমপ্লিমেন্ট এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। তবে এখন এই যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি বলেছি আপনাদেরকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচার অনুসারে, বা অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব এটাও হতে পারে। কিন্তু এখানে কিন্তু আবার এটা বাস্তবে এই বাক্যের মধ্যে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না, এটা জাস্ট বলেছি স্ট্রাকচারের জন্য। এখানে কি হবে, এখানে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এখন আমি বলেছি এই যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা স্ট্রাকচার, বা অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। কিন্তু এখানে সেভাবে না যদি হয়, এটা এখানে কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো না, এই দুইটা মিলে এখানে কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, বিকজ বি হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। আপনাদেরকে আমি আস্তে আস্তে নিয়ে যাব লিঙ্ক ইন ভার্ব। বি ভার্ব আপাতত মনে রাখেন, কিছু ভার্ব আছে যেগুলো লিঙ্ক ইন ভার্ব, তার মধ্যে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর বি, এটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। এই লিঙ্ক ইন ভার্বের পরে কখনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাই এখানে টু লেট এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। আচ্ছা, তাহলে এই জাস্ট এখান থেকে আমরা কি জেনেছি, এখান থেকে আমরা জানলাম যে কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট না সরি সাবজেক্ট কি কোন ফ্রেজ হয়েছে, এই বিষয়গুলো জানলাম। আচ্ছা, এরপর ওটা দেখেন, এখানে বলা হচ্ছে ইন নর্দার্ন মালাউই সুথেনি উইলিয়ামস, দেখেন নোসাম্বা ইজ স্ট্রাগলিং to buy fertilizer for a small farm where he grows corn, groundnuts and tobacco. দেখেন এই যে সেন্টেন্সটা এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন এখানে কিন্তু অনেকেই সমস্যা পড়বেন যখন সাবজেক্ট যখন আইডেন্টিফিকেশন করতে যাবেন। এখানে এই কমা পর্যন্ত একটা অংশ, এখানে প্রথমে আমি সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করে দেখাই। মালাউই হচ্ছে একটা দক্ষিণ পূর্ব আফ্রিকার একটা দেশ, ছোট্ট একটি দেশ। এটা নর্দার্ন মালাউই, মানে এটা মালাউইয়ের উত্তর অংশে, এরকম বলেছে। সুটেনি উইলিয়ামস নোসাম্বা, এখানে একজন ব্যক্তির নাম বলেছে, যিনি হয়তো একজন ফার্মার হতে পারেন। উনি একজন ফার্মার, ইজ স্ট্রাগলিং, যিনি সংগ্রাম করতেছে, টু বাই ফার্টিলাইজার, যে সার কেনার জন্য, ফর হিজ স্মল ফার্ম, তার ছোট্ট একটি ফার্মের জন্য, ওয়ার হি গ্রোজ কর্ন, যেখানে সে ফসল জন্মায়, ফসল ফলায়, অ্যান্ড গ্রাউন্ড নাটস, যেটা এক ধরনের বাদাম, অ্যান্ড টবেকো, যে তামাক, এগুলো শ্বাস করে। আচ্ছা, এই সেন্টেন্সটা এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুইটা ক্লজ আছে। কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটা ক্লজ আছে। দুইটা ক্লজ কিভাবে বুঝেছি, হয়ার হচ্ছে একটা কনজাংশন, হয়ার যদি কনজাংশন হয় তাহলে দুইটা ক্লজকে যুক্ত করবে। এই যে সোঠেনি ফার্ম থেকে একটা ক্লজ, এবং হি গ্রোজ থেকে টবেকো, এটা একটা হচ্ছে ক্লজ। কোনটা কোন ক্লজ হবে, কোনটা কোন কনজাংশন, সেগুলো আমরা পরে জানবো। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু সেটা না, সাবজেক্ট যা ফার্স্ট ক্লাসে পড়িয়েছি সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো বের করা। এখন দেখেন প্রথম এই ক্লজের সাবজেক্টটা কি, সেটার জন্য ফাইনাইট ভার্ব বের করবো। তাহলে এই যে দেখেন ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে ইজ যদি ফাইনাইট ভার্ব হয়, সুথেনি উইলিয়ামস নোসাম্বা, উচ্চারণটা এরকম, তাহলে এটা হচ্ছে যে একটা সাবজেক্ট। এখন সাবজেক্টটা কি হবে, এখানে এটা একটা নাম, তাহলে এটাকে ফ্রেজ বলবেন না, একাধিক ওয়ার্ড থাকা সত্ত্বেও এটা একটা নির্দিষ্ট নাম, এটা একটা নাউন, ফুলটাই হচ্ছে যে নাউন। আবার মনে করবেন না তাহলে এটার আগে কমা আছে, আমি বলেছিলাম ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ আছে ততটুকু সাবজেক্ট, তাই বলে এটা এই নয় যে একদম এতটুকু পর্যন্ত সাবজেক্ট না, এখানে কমা যেহেতু আছে তাহলে সাবজেক্ট ধরবেন হচ্ছে যে এতটুকু। এখন প্রশ্ন হতে পারে তাহলে সাবজেক্টের আগে কি আদার কোনো ওয়ার্ড হয়, হতে পারে। তাহলে কি হয়েছে, এই যে ইন নর্দার্ন মালাউই, এটা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে যে হয়ার দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, অর্থাৎ এটা কোথায় হয়েছে, নর্দার্ন মালাউইতে হয়েছে, মালাউইর কথাটাই বলেছে, এখানে হয়ার দ্বারা প্রশ্ন করতে হচ্ছে বিধায় এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখান থেকে কি শিখেছেন, সাবজেক্টের আগে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। যদি সাবজেক্টের আগে কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ চলে, সেই ফ্রেজের পরে একটি কমা হবে। আচ্ছা, এখন দেখেছেন, এখন আবার যদি বলি সংগ্রাম করতেছে, কি সংগ্রাম করতেছে, টু বাই ফার্টিলাইজার, এই যে ফার্টিলাইজার কেনার জন্য সংগ্রাম করতেছে, এখানে যেটা বলা হচ্ছে এটা একটা সংগ্রামের কথা, কষ্ট করতেছে বা ভোগান্তি মানে ভোগান্তি পোহাইতে হচ্ছে,
অনেক কষ্ট পেতে হচ্ছে, অনেকভাবে ট্রান্সলেশন করা যাবে। তাহলে এই যে স্ট্রাগলিংয়ের পর আমি বলেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে দ্য অবজেক্ট। তাহলে কিসের জন্য সংগ্রাম করতেছি? এটার জন্য। এখন তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না, এটা হোয়াই দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অবজেক্ট নয়। তা আমি বলেছিলাম স্ট্রাগলিংয়ের পরে এটা যেহেতু অবজেক্ট নাই, হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে না বিদায়, তাহলে বোঝা যাচ্ছে এটার পরে কোনো অবজেক্ট নেই, তাই স্ট্রাগলিং এখানে হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখেন হি গ্রোস কর্ন, গ্রাউন্ডনাটস অ্যান্ড টবেকো। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে যে হি, এখানে সাবজেক্ট হচ্ছে যে হি। কিভাবে? গ্রো হচ্ছে এখানে মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়। এখন আবার এখানে কিন্তু অবজেক্ট আছে, কি জন্মায়? এগুলাই জন্মায়, কর্ন, গ্রাউন্ডনাটস, টবেকো, এগুলো জন্মায়। কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে উনি কি ফলায় বা কি জন্মায়, তাহলে এটা হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে বিদায় এই গ্রুর পরে কিন্তু অবজেক্ট আছে। এই গ্রুর পরে যখন অবজেক্ট আছে তাহলে এই গ্রুটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টকে এখানে কি একাধিক ওয়ার্ড আছে বিদায় অবজেক্ট এখানে নাউন ফ্রিজ। এরপরেটা দেখেন দ্য ওয়ার ইন ইরান সেন্ট লিভিং কস্ট soaring and he warns if shipping disruption continues into Malawi's crop growing season in November, a devastating low yield is inevitable. Inevitable. দেখেন এই সেন্টেন্সের মধ্যে এটা একটা বড় সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে প্রথম যেটা আমরা একটা এটার মেইন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা স্যান্ড, এটা স্যান্ড থেকে স্যান্ড ফার্স্ট টেন্সে, তাহলে সাবজেক্ট নিচ্ছি দ্য ওয়ার ইন ইরান, এটা সাবজেক্ট। আবার সেন্টের পরে কি পাঠিয়েছে মানে কি হয়েছে, লিভিং কস্ট, সোরিন মানে বৃদ্ধি, অর্থাৎ জীবন যাপনের খরচ অনেক বেশি বেড়ে গিয়েছে। কি বেড়ে গিয়েছে? তাহলে কি এটা একটা অবজেক্ট এখন নাউন ফ্রেজ। দেখেন তাহলে এতটুকু পর্যন্ত একটা ক্লজ। হি ওয়ান্স, সে সতর্ক করে, ইফ শিপিং ডিসরাপশন কন্টিনিউয়াস ইনটু মালয়ী ক্রপ গ্রোয়িং সিজন ইন নভেম্বর। দেখেন এখানে যদি শিপিং ডিসরাপশন কন্টিনিউয়াস অর্থাৎ যে পণ্যবাহী জাহাজ যে চলাচলের যে একটা ব্যাঘাত ঘটায় সেটার কারণে মালয়ী ক্রপ গ্রোয়িং সিজন, যে ফসল উৎপাদনের যে একটা ঋতু নভেম্বর, ডিভাস্টেটিং ল ইল্ড অর্থাৎ ফসল উৎপাদনের সময়, সেই সময়ের মধ্যে হচ্ছে যে এখানে ইল্ড মানে হচ্ছে যে ফসল উৎপাদন একদম নিম্নমুখী হয়ে গিয়েছে এবং সেটা এমনভাবে হয়ে গেছে সেটা একদম অপরিহার্য, অত্যাবশ্যক, যেটা বাধ্যতামূলক হয়েছে সবকিছু না আসার কারণে। এখান থেকে দেখেন অ্যান্ড এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে অ্যান্ড হচ্ছে যে অ্যান্ড থাকলে দুটা ক্লজের মাঝখানে, সেটাকে আমরা বুঝবো কম্পাউন্ড সেন্টেন্স। আপাতত এতটুকু মনে রাখেন। এখান থেকে যেটা সতর্ক করেছে ওয়ান্স, এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব মেইন ভার্ব, এটার আগে যেটা আছে হি, এটা হচ্ছে যে একটা সাবজেক্ট। হি হচ্ছে যে সাবজেক্ট, হি যেহেতু সাবজেক্ট সেহেতু এই যে ইফ শিফিন কি সতর্ক করেছে, এটা একটা ক্লজ, শিফিন ডিসরাপশনস কন্টিনিউস, এটা একটা ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি সতর্ক, এই অংশটা এই বিষয়টা সতর্ক করেছে, এই বিষয়টা ইঙ্গিত দিয়েছে। এখন ক্লজ যখন অবজেক্ট হয় তখন বলতে পারি এটা একটা নাউন ক্লজ। তাহলে একদম ওয়ানের পরে ইফ থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দেখ অবজেক্ট, তার মানে ক্লজ এখানে অবজেক্ট। এখন ক্লজ যখন এখানে অবজেক্ট হয়েছে সেটা হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে এতটুকুর মধ্যে আমি লাস্ট ক্লাসে যা যা দেখিয়েছি তা অনেক কিছু দেখিয়ে ফেলেছি। কিভাবে সাবজেক্ট বের করবেন প্র্যাকটিক্যালি, কিভাবে কমপ্লিমেন্ট বের করবেন, কিভাবে অবজেক্ট বের করবেন, কখন সাবজেক্ট বা অবজেক্ট নাউন ফ্রেজ হয়, কখন নাউন ক্লজ হয়, সেটা দেখিয়েছি। এরপরটা দেখেন, এরপরে যদি দেখি আমি পিডিএফ থেকে দেখাবো ফার্স্ট লেকচারের, এটা যেহেতু আপনাদেরকে আমি দিয়েছি এখান থেকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন এরপরে এখান থেকে একটু দেখেন, এই যে এখান থেকে, হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে আলিকু ড্যান গটি
The owner of Africa's largest oil refinery in Nigeria told CNN last month that it may take several months for oil prices to stabilize. দেখেন এই সেন্টেন্সটা দেখে যদি আমরা সাবজেক্ট অবজেক্ট যদি বের করতে চাই, এখানে এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখান থেকে শুরু করে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বুঝেছি, কারণ এখানে দুইটা ক্লজ আছে। এই দ্যাট হচ্ছে একটা কনভেনশন। তাহলে যতটা ক্লজ ততটা সাবজেক্ট ততটা ফাইনাইট ভার্ব। তাহলে এই দ্যাটের আগে যদি আমি সাবজেক্ট বের করতে চাই, আমার প্রয়োজন ফাইনাইট ভার্বটা বের করা। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে যে টোল্ড, টেল থেকে টোল্ড, আপনারা হয়তো জানেন এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখেছে। তাহলে এটা যদি টোল্ড হয়, আপনি ধরে নিতে পারেন সাবজেক্ট একদম আলিকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। এখন প্রশ্ন হতে পারে, কিছুক্ষণ আগে আমি ফার্স্ট এখানে দেখিয়েছি ক্ষমার আগের অংশটা সাবজেক্ট হয় না, এটা একটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ। একটা মিনিট, একজন মনে হয় জয়েন হয়েছে। এখন এখানে যেটা বলেছি, এখানে তো কমার আগের অংশ, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরেছি, এটা কিন্তু সাবজেক্ট না ধরতে বলেছি। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, এখানে কেন আমি এটাকে আবার সাবজেক্ট ধরতেছি? এখানে তো কমা আছে, কারণ কি জানেন? এখানে আলিকু ড্যান গঠি এটা কে? এটা হচ্ছে যে নাইজেরিয়ার আফ্রিকার সবচেয়ে তেল শোধনাগার কোম্পানির মালিক। এই যে এটা কিন্তু কোনো আলাদা এটার অংশ, অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। এরকম প্রথমে যদি কোনো নাউন থাকে, নাউনের পরিচয় দেওয়া হলে এখানে আলিকুড ড্যান গটি এটা হচ্ছে ওনার একটা ইন্ট্রোডাকশন, ওনার একটা পরিচয়, এটা একটা এক্সেসিভ ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন। কোনো একটা নাউন প্রথমে থাকলে কমা দিয়ে, ও নাউনকে যদি ইন্ট্রোডিউস করা হয় কমা দিয়ে, সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এখানে লিখে দিয়েছে, বা নাউন ইন অ্যাপোজিশন এরকম। তাহলে মনে করবেন না এখানে ইন নর্দার্ন মালুই হচ্ছে এটার অংশ না, এটা আলাদা একটা অংশ। এই জন্য এটা কিন্তু নাউন ইন অ্যাপোজিশন নয়, এটা আলাদা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে এটার অংশ বিদায়, এটা কোনো আলাদা কোনো ফ্রেজ মনে করবেন, এটা ফুলটাই হচ্ছে এত পর্যন্ত, এই জন্য কমা থাকা সত্ত্বেও সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা একাধিক ওয়ার্ড আছে বিধায় এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করেছে। আবার এখানে দেখেন দ্যাট ইট মে টেক সেভারাল মান্থস, এখানে দেখেন এখানে মেটা হচ্ছে। আবার একটা বিষয় মনে রাখবেন, একটা অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার, টু বি, টু ডু, টু হ্যাভ, মডাল। যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে সবগুলো ফাইনাইট ভার্বের কাজ করবে, এটা মাথায় রাখবেন। অক্সিলিয়ারি ভার্ব যদি বাক্যে বা কোনো ক্লজে দেখেন, ডেফিনেটলি এটা মনে রাখবেন, এটাই হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই যে মে যদি ফাইনাইট ভার্ব হয়, ইট হচ্ছে এখানে সাবজেক্ট। লেগেছে, কি হয়েছে, কত সময় লাগতে পারে, সেভারাল মান্থস, তাহলে এটা অবজেক্ট। কি দ্বারা প্রশ্নগুলো হচ্ছে কতটুক, এই যে ঠিক সেভারাল মান্থস, কি লেগেছে, এটা একটা অবজেক্ট। এরপর এটা একটু দেখেন, এখানে এই অংশটা দেখেন, এটা হচ্ছে সাইমন মুলঙ্গো, এ ফর্মার স্পেশাল আফ্রিকান ইউনিয়ন envoy to Somalia and the Sahel, told CNN that the temporary ceasefire has come too late to ease the hardship faced by African nations confronting rising resource prices. এখানে আপনাদের এটা বিশাল একটা সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে যদি আমরা সাবজেক্ট অবজেক্ট বিভিন্ন কিছু যদি বের করতে যাই, কিভাবে বের করতেছি একটু দেখেন। এখানে আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ট্রান্সলেশন করতেছি না, আজকে ক্লাসে কিন্তু আমি ট্রান্সলেশনটা করতেছি না। আমি এখানে জাস্ট আপনাদেরকে ফার্স্ট ক্লাসের সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে এটাও হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দ্যাটটা হচ্ছে দ্য কনজাংশন। যখন একটা সেন্টেন্সে কনজাংশন থাকলে মনে করবেন যে এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড। আচ্ছা, তাহলে দ্যাটের আগে হচ্ছে একটা ক্লজ, এটা ক্লজ 1, এবং দ্যাটের পরে অংশটা হচ্ছে দ্য ক্লজ 2। ক্লজ 1 এর সাবজেক্টটা দেখি। ক্লজ 1 এর সাবজেক্টটা যদি বের করতে চাই, এখানে অবশ্যই আমাদেরকে বের করতে হবে ফাইনাইট ভার্ব। এখানে টোলটাই হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, ঠেল থেকে টোল্ড। তাহলে সাবজেক্টটা কি? সিমন মোলঙ্গো ফর্ম স্পেশাল, এই যে সাহেল পর্যন্ত হচ্ছে দ্য সাবজেক্ট।
এখানেও কিন্তু নাউন ইন পজিশন পাচ্ছি। সিমন মোলঙ্গো কে? উনি একজন মানে সাবেক আফ্রিকান ইউনিয়নের একজন সোমালিয়ার রাষ্ট্রদূত। এখানে এনভয় মানে রাষ্ট্রদূত, প্রতিনিধি। এনভয় মানে প্রতিনিধি, অর্থাৎ সোমালিয়াতে নিযুক্ত একজন আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি। তাহলে সিমন মোলঙ্গোর কিন্তু এটা পরিচয়। এখন এখানে আরেকটা নাউন ইন পজিশন, তাহলে নাউন ইন পজিশনের পরে কমা আছে কিনা দেখেন, এবং পরিচয়টার পরেও এখানে একটা কমা আছে। এবং এই সাবজেক্ট হচ্ছে যে সিমন মোলঙ্গো থেকে একদম সাহেল পর্যন্ত এতটুকু হচ্ছে যে সাবজেক্ট। সাবজেক্ট এখানে নাউন ফ্রেজ। এবং টোল্ডের পরে কাকে বলেছে? সিএনএন কে বলেছে, আমেরিকার একটা গণমাধ্যম সিএনএন। তাহলে এটা হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। আমি বারবার বলেছি হোম বা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে দ্য অবজেক্ট। এটা হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি বিদায় সিএনএন, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে টোল্ড আমি বলতে পারি এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আবার আসি, এর পরবর্তী অংশটার সাবজেক্টটা কি? আমি এটা একটা মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখেন, এই যে দ্যাটের পরবর্তী অংশটা দেখেন, দ্য temporary ceasefire has come to lay to ease the hardship faced by African nation, এতটুকু মধ্যে এখানে এই যে অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গিয়েছি, হ্যাজ কাম হচ্ছে যে মেইন ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, দ্য টেম্পোরারি সিজ ফায়ার, অর্থাৎ ক্ষণস্থায়ী যে ট্রুসের কথা বলেছে, যুদ্ধবিরতি, সেটাই হচ্ছে যে টেম্পোরারি সিজ ফায়ার। এই যে এতটুকু হচ্ছে যে সাবজেক্ট। সাবজেক্ট একাধিক ওয়ার্ড আবার বলতে পারেন, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কাম টু লেট, আবার দেখেন কাম টু লেট মানে যুদ্ধবিরতির চুক্তিটা এসেছে অনেক দেরি করে, টু লেট অনেক দেরি করে, এখানে দেখে দেন। তাহলে এই অংশটা ওয়ার্ড বা হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছেন কিনা দেখেন, তা পাচ্ছেন না। কতটুক, হাউ কিভাবে এসেছে, হাউ মাচ টাইম কত সময় নিয়ে এসেছে, তাহলে এটা অবজেক্ট পাচ্ছি না। তাহলে এটা অবজেক্ট যেহেতু নেই, এখানে কোনো নাউন বা প্রনাউন নাই, তাহলে এটা কি হবে? হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি বিদায়, কামের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি প্রথমে টু প্রথম যখন বলেছিলাম টু লেট, এই যে টাইটেলের মধ্যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফুলটা মিলে আমি বলেছি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ তখন এটার আগে বি ছিল টাইটেলে, হেডলাইনে। বি হচ্ছে যে লিঙ্কিন ভার্ব, লিঙ্কিন ভার্ব হলো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচার হলো, এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরেছি। কিন্তু এখন দেখেন সেম, টুটা অ্যাডভার্ব, লেটটা অ্যাডজেক্টিভ, এখন কিন্তু এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিতে হবে, কারণ এখানে কোনো লিঙ্ক ইন ভার্ব নাই। কামটা হচ্ছে এমনে ভার্ব, এমনে ভার্বের পরে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই টু লেট এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি প্রথম অংশটা কিন্তু আপনাদের এখন বুঝতে পেরেছেন। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস বা অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজে হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজে হতে পারে। স্ট্রাকচার দিয়ে আপনি কখনো ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে পারবেন না, কোথায় আছে, কিভাবে আছে, এর আগে কি আছে। যেমন এর আগে এমনি ভার্ব আছে, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আগে যখন বি ছিল লিঙ্কিন ভার্ব, তখন এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ অবস্থানের উপর ডিপেন্ড করে আগে কি আছে পরে কি আছে সেটার উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি আপনাকে ফ্রেজ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা, এরপরটা দেখেন, এরপরটা যদি দেখি, এটা আবার একটু মুছে দিচ্ছি। It is late and uneven. He said, live in some oil importing countries on the continent, dealing with currency pressure, subsidized strain and rising farm prices. এখানে এটা একটু কিছু অর্থ যদি না বোঝেন, আমি একটু সাবসিডাইজ স্ট্রেন মানে হচ্ছে যে ভর্তুকি, অর্থাৎ ভর্তুকির একটা চাপ। রাইজিং ফার্ম প্রাইসেস মানে হচ্ছে যে জ্বালানি মূল্যবৃদ্ধি, বিশেষ করে পরিবহনের ট্রাক, বাস, এই সমস্ত গাড়ির জ্বালানিকে বলা হয় ফার্ম প্রাইস। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে এটা বিশাল একটা সেন্টেন্স, কিন্তু বিশাল একটা সেন্টেন্স হয়ে এটা হচ্ছে যে একটা, এখানে এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। দেখেন, কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেই ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ইজ, এবং ইজ এখানে কিন্তু বিভার্ব বলতে পারবেন না, অক্সিলিয়ারি ভার্ব বলতে পারবেন না। ইজের পরে যদি মেইন ভার্ব থাকতো তখন ইজ নিজে অক্সিলিয়ারি ভার্ব হতো। ইজের পরে এখন যেটা আছে লেট আনইভেন, এটা হচ্ছে, এটা একটা লিঙ্ক ইন ভার্ব বিদায় আগে বলেছি ইজ, তাহলে এটা হচ্ছে যে একটা, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে
অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা সুন্দর স্ট্রাকচারও শিখতে পারেন। লেট এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। আন, এবার আন ইভেন মানে সমতল বা সমান, আর আনইভেন মানে অসমতল বা যেটা অসমান, অসামঞ্জস্যপূর্ণ, যেটা ইমব্যালেন্স, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করেন তো, এন্ডের আগেও অ্যাডজেক্টিভ, এন্ডের পরেও অ্যাডজেক্টিভ, অর্থাৎ এন্ডের আগে পরে সেম পার্টস অফ স্পিচ হয়। এটা হচ্ছে একটা গ্রামার, যারা অ্যাডভান্স গ্রামার বুঝেন তারা হয়তো বুঝবেন, এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন অ্যান্ড নাউন, নাউন ফ্রেজ, ভার্ব অ্যান্ড ভার্ব, ভার্বাল ফ্রেজ, অর্থাৎ এন্ডের আগে পরে যদি সেম পার্টস অফ স্পিচ থাকে সেই নামে ফ্রেজ নামকরণ করবেন। এবং এই যে লেট অ্যান্ড ইভেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটা হচ্ছে যে কমপ্লিমেন্ট, কারণ এটার ইনফরমেশন মানে এটা কি, এটা অনেক দেরি এবং অসামঞ্জস্যপূর্ণ, যেটা ইমব্যালেন্স। আফ্রিকার কান্ট্রি ইতিমধ্যে এমনভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে যে তারা কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে গিয়েছে, যে যুদ্ধবিরতি আরো অনেক আগে হওয়া উচিত ছিল, যেটা হয়নি, কিন্তু এখন হলো, কিন্তু এই ক্ষতিটা মোকাবেলা করা তাদের জন্য অনেক টাইম চলে গিয়েছে, এই জন্য এটাকে লেট আনইভেন বলতেছে। তাহলে এই যে ইটের ইনফরমেশন হচ্ছে যেটা, এই জন্য এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে যে এখানে একটা কমপ্লিমেন্ট পেয়েছি। আবার দেখেন এতটুকু পর্যন্ত, হি সেড, সে বলে, লিভ ইন সাম ইম্পর্টেন্ট, এখানে হিটা হচ্ছে দ্য ভার্ব সাবজেক্ট, এবং এই সেট হচ্ছে যে এখানে, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এরপরে দেখেন, অ্যাক্রস আফ্রিকা ফুয়েল প্রাইসেস হ্যাভ সার্জ, সার্জ মানে হচ্ছে যে বৃদ্ধি, রাইজিং যেমন বৃদ্ধি, সার্জ মানে হচ্ছে যে বৃদ্ধি, বাই অ্যাজ মাচ এস, এই মাস এটা সবসময় আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয়। 15% to 40% ফার্দার স্ট্রেন ইন অলরেডি স্ট্রাগলিং ইকোনমি। এখানে দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স, এখানে হ্যাভ হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, সার্চ হচ্ছে যে মেইন ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি, সাবজেক্ট হচ্ছে যে ফুয়েল প্রাইসেস, এটা হচ্ছে যে সাবজেক্ট, এবং অ্যাক্রস আফ্রিকা এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আবার এটার ইনফরমেশন নয়, কমা থাকে যেবিতে এটাকে আপনি, এখানে একটা কনফিউশন থাকতে পারে, সেটা কি, এখানে কমা আছে, এই কমা থাকলে এটার ইন্ট্রোডিউস করলে হচ্ছে এটা নাউন ইন এ পজিশন, এটা কিন্তু আবার নাউন ইন এ পজিশন না, এটা আলাদা অংশ, এটা কিন্তু এটার ইনফরমেশন পরিচয় না, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবার সাবজেক্ট হচ্ছে এখানে এটা ফুয়েল প্রাইসেস। এরপর দেখেন আবার আরেকটা সেম সেন্টেন্স পাচ্ছি, ইন মালাউই petrol prices have risen by 34% while jet fuel prices jumped by 81%. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, while এখানে কনজাংশন, এখানে জেট ফুয়েল মানে হচ্ছে যে বিমান এরোপ্লেনের জ্বালানি, আর পেট্রোল প্রাইসেস হচ্ছে যে এমনি পরিবহনের জ্বালানি, বাস ট্রাক এগুলার। এখানে দুটা ক্লজ আছে, যেহেতু এটা কনজাংশন, এটার আগে এটার আগে, এখানে ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি, সাবজেক্ট পেট্রোল প্রাইসেস, আবার ইন মালাউই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হয় দ্বারা প্রশ্নগুলো পাচ্ছি, আবার এখানে সেম জাম্পড হচ্ছে যেখানে ফাইনাইট ভার্ব, এখানে জাম্প মানে হচ্ছে যে লাভ দেওয়া না, এখানে কিন্তু এটা আক্ষরিক অর্থে ইউজ হবে না, ভাবার্থে ইউজ করতে হবে, মেটাফরিক্যাল মিনিং, এখানে জাম্প মানে বৃদ্ধি, ট্রান্সলেশন করার সময় কিন্তু দেখবেন যে ওয়ার্ডের সরাসরি অর্থ না হতে পারে, এখানে জাম্প অর্থ লাভ দেওয়া বোঝাচ্ছে না, এখানে এটা এভাবেই বোঝাচ্ছে এক লাফে একদম 81% বৃদ্ধি পেয়েছে, এভাবে অর্থটা হবে। জাম্প ফাইনাইট ভার্ব, জেট ফুয়েল প্রাইস এটা হচ্ছে যে সাবজেক্ট। আবার জাম্পের পরে এখন প্রশ্ন করতে পারেন, জাম্পের পরে এটা কি অবজেক্ট হবে, যেমন বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা হাও দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে শিখিয়েছি অবজেক্ট কিভাবে থাকবে, হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে এখানে নাই, সো জাম্পের পরে এখানে কোনো অবজেক্ট নাই, হাও দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন প্রশ্ন হতে পারে আবার বাই আছে প্রেপোজিশন থাকলে যে প্রেপোজিশনাল ফ্রেজ হবে না, সে ভুলটা কিন্তু ভাঙতে হবে, এটা হাও দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, যদিও প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আপনাদের এখানে কোশ্চেন থাকলে আমাকে বলেন, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে বলেন, বুঝতে পেরেছেন কিছুটা, সবাইকে বলতেছি, কোন একজন বলবেন কারো কোনো মানে কিছুটা বুঝতে পেরেছেন কিভাবে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বের করব।
হ্যালো, একটু কথা বলেন। নিশাত, জি, বুঝেছি স্যার। হ্যাঁ, নিশাত কই? নিশাত, নিশাত কথা বলেন। নিশাত মেয়েটা কি আছে? আচ্ছা, এখন কথা বলছেন কি মুস্তাফিজ আছে? মুস্তাফিজ? আচ্ছা, আমরা তাহলে এখন একটা পিডিএফ শেয়ার করব। আর একটা পিডিএফ। এটা হচ্ছে যে আজকের আমি নিউজ পেপার অ্যানালাইসিস থেকে দেখাইলাম। এখন আমি চলে যাব আমার যে একটা পিডিএফ ছিল সেটার মধ্যে আমি চলে যাব আগে ক্লাসের। আপনাদেরকে প্রথমে এখানে একটা পিডিএফ দিয়েছিলাম। ভাইয়া, জি বলেন। আমার যে নেট প্রবলেম হচ্ছিল তো আমি রেসপন্স করতে পারতেছিলাম না। ঠিক আছে। আচ্ছা, সাউন্ড অফ করেন। দেখেন, এতক্ষণ যা পড়াইছে এগুলো কি বুঝতে পেরেছেন? ভাইয়া যতটুকু শুনতে পারছি এতটুকু বুঝতে পারছি, কিন্তু নেট চলে গেছিল তো মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, নো প্রবলেম। আমি রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসটা আমি গ্রুপে আপলোড করি। ওটার লিঙ্কটা হচ্ছে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবেন। রেকর্ড ক্লাসটা একবার দেখে নেবেন। আচ্ছা দেখেন, আমি যতটুকু দেখিয়েছি এখন এখান থেকে এটা আমি একটা পিডিএফ দিয়েছিলাম, সেটা থেকে একটু দেখেন। এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল আর একটু দেখব। এটাও একটা হচ্ছে যে ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল। এই এডিটোরিয়াল থেকে আমরা সাবজেক্ট অবজেক্টটা খুঁজে বের করব। যেমন এটা বিশাল একটা সেন্টেন্স, একদম এখান থেকে শুরু করি এতটুকু পর্যন্ত। এই বিশাল সেন্টেন্সটাকে কিভাবে আমরা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বের করে দেখবেন। The disruption to energy markets caused by the Iran war is an abject lesson in the risk of relying on fossil fuels and underscores the case for governments to win their economies of oil and gas. The UN Climate Secretary will tell you policymakers yesterday. প্রথম যেটাতে দেখবো আমরা সেটা হচ্ছে এই যে এখানে প্রথম থেকে এখান থেকে শুরু করি অ্যান্ড একটা কনজাংশন পেয়েছি। খেয়াল করেন, এখানে একটা কনজাংশন পেয়েছি। যদি এখানে দুইটা ক্লজকে আবার যুক্ত করে নিই, কনজাংশনটা যুক্ত করেছে দুইটা ফ্রেজকে, এই ফ্রেজকে এবং এই ফ্রেজকে যুক্ত করেছে। এখান থেকে যেটা দেখবেন, কনজাংশন শুধু কিন্তু ক্লজকে যুক্ত করে না, কনজাংশন ফ্রেজকে যুক্ত করে, কনজাংশন আবার ওয়ার্ডসকে যুক্ত করে। এখন এতটুকু পর্যন্ত অংশের মধ্যে আমরা যদি এতটুকু বিবেচনা করি, এতটুকু পর্যন্ত অংশটা এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? একটা সাবজেক্ট, একটা ফানি ভার্ব। এখানে যদি আমি দেখি এই সেন্টেন্সের মধ্যে কজ এটা একটা ভার্ব, কি ভার্ব সেটা পরে বলতেছি। ইজ একটা ভার্ব এবং রিলাইন এটা একটা ভার্ব। খেয়াল করেন অনেক কিছু আছে এখানে। এবং টু উইন এটা একটা ভার্ব,
তাহলে দেখেন এখানে এই যে আন্ডার স্কোরস এটা এটা একটা এটা একটা ভার্ব, এতটুকু পর্যন্ত। আমি সরি এখানে একটা জিনিস আমি ভুল মানে এক্সট্রিমলি সরি খেয়াল করি নাই আমি। এখানে এন্ডটা হচ্ছে যে এখানে কনজাংশন কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করেছে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না, এটা হচ্ছে তো কম্পাউন্ড সেন্টেন্স। আমি আন্ডার স্কোরটা খেয়াল করি নাই। তাহলে এন্ড যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করেছে এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুইটা ক্লজে দুইটা সাবজেক্ট। এই যে প্রথম ক্লজে এখান থেকে এতটুকু পর্যন্ত এটার মধ্যে কয়টা সাবজেক্ট আছে? তা এতটুকু পর্যন্ত একটা, দুইটা, তিনটা ভার্ব। তাহলে কোনটাকে আমি ফাইনাইট ভার্ব দেবো? যেমন এই যে কস্ট, এটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নন ফাইনাইট ভার্ব। রিলাইং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এখানে অফের পরে একটা কথা মনে রাখবেন, টু ছাড়া যত ধরনের প্রেপোজিশন আছে, অফ, এখানে অফ, বাই, এরপরে হচ্ছে যে উইথ, ওয়াইল, এখানে যত ধরনের প্রেপোজিশন আছে সব প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে এটার পরে এটাও একটা নন ফাইনাইট ভার্ব। আমি বলেছি সাবজেক্ট কোথায় থাকে? ফাইনাইট ভার্বের আগে। এই যে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু সর্বদা ফাইনাইট ভার্ব হয়, ইজ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব না, এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে আপনাদের কাছে এখন খুব ইজি হয়ে গিয়েছে কোনটা সাবজেক্ট সেটা কিন্তু নিশ্চিত বুঝতে পারবেন। ইজ যদি অক্সিলিয়ারি ভার্ব বা এখানে মেইন ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব, তাহলে বুঝে নিতে পারছেন যে এই যে সাবজেক্ট হচ্ছে যে এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট, এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। দ্য ডিসরাপশন টু এনার্জি মার্কেটস caused by the Iran war, এটা হচ্ছে যে সাবজেক্ট এখানে একটা নাউন ফ্রেজ। দেখেন একদম সূক্ষ্ম আকারে দেখাচ্ছে। এখন আবার এটার সাবজেক্ট কোনটা, এটার ফাইনাইট ভার্ব কোনটা সেটা একটু দেখি। আন্ডারস্কোর দ্য কেস ফর গভর্নমেন্ট, এই যে এটা হচ্ছে যে সাবজেক্ট, এটা যেহেতু সরি এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। আমি একটু বলতে ভুল করতেছি, আমি একটু অসুস্থ, এই জন্য আমার সেন্সটা রাখতে পারতেছি না, সরি। এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্ট পেয়েছি। এখন এটাও যদি ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্টটা কোথায়? সাবজেক্টটা এর আগে উচিত, এখন এর আগে তো একটা কনজাংশন আছে। মনে রাখবেন এন্ড দ্বারা, এন্ড অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে যদি এন্ড থাকে, এই যে যেটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট একটা দুইটা ক্লজের সাবজেক্ট একটা হতে পারে। এখানে যদি সাবজেক্ট যদি একটা হয়, তখন প্রথম ক্লজের এখানে সাবজেক্ট থাকলে দ্বিতীয় ক্লজের আগে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সাবজেক্ট হচ্ছে যে প্রথম যেটা সাবজেক্ট সেটা হচ্ছে যে এখানে এটা উজ্জ্ব আছে। আচ্ছা, এটা দেখেছি। এরপরটা দেখেন, while geographically far from crisis in the Middle East, the European Union has felt its disruption through surging global energy prices, এতটুকু পর্যন্ত। এটা এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা দেখেন, এটা এখন বলতে পারেন এটা যদি একটা সিম্পল সেন্টেন্স হয়, এই যে ওয়াইলটা একটা কনজাংশন হয়, কিন্তু এখানে কেন এটা কেন সিম্পল সেন্টেন্স? অ্যাকচুয়ালি ওয়াইল কনজাংশন হয় যখন দুইটা ক্লজ থাকবে, কিন্তু এখানে দুইটা ক্লজ কিন্তু নাই। এখানে ওয়াইল এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ফ্রেজ। ওয়াইলের পরে যখন ফ্রেজ হয় তখন ওয়াইল হচ্ছে একটা প্রেপোজিশন। ওয়াইলের পরে যদি ক্লজ থাকতো তখন ওয়াইল আরেকটা ক্লজ, তখন ওয়াইলকে আমি বলতাম এটা হচ্ছে একটা কনজাংশন। এখন এটাকে ফ্রেজ কেন বললাম? দেখেন এখানে কোনো জায়গায় আমি ফাইনাইট ভার্ব পাচ্ছি না, দেখেন এখানে কোনো জায়গায় ফাইনাইট ভার্ব নাই, কোনো জায়গায় নেই। আচ্ছা, এটা একটা। তাহলে এখানে ক্লজ হচ্ছে যে এটা, এই যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফেল্ট হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব খুঁজে পেলে ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছেন, তাহলে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট হচ্ছে দা ইউরোপিয়ান ইউনিয়ন, পেয়ে গিয়েছি। এখন আবার ফেল্ট কি অনুভব করেছে? ইহার ডিসরাপশন, এটার উচ্ছৃঙ্খলতা, এটার বিচ্ছিন্নতা, এটার কষ্ট, এটার দুর্ভোগ, অনেকভাবে অর্থ প্রকাশ করা যেতে পারে।
তাহলে এই অংশটাকে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাই এটা হচ্ছে যে একটা অবজেক্ট। এটা কোন অবজেক্ট? এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, কারণ দুইটা ওয়ার্ড আছে। ইটস হচ্ছে যে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে আবার অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, ইটস এবং ইটস এর মধ্যে একটু পার্থক্য আছে। এই ইটস মানে হচ্ছে যে ইট ইজ, আর এই ইটস হচ্ছে যে একটা পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর ওটা দেখেন, পরবর্তী ক্লজটা দেখেন, পরবর্তী সেন্টেন্সটা, ইউরোপিয়ান গ্যাস প্রাইসেস হ্যাভ জাম্পড বাই 50% ডিউরিং দ্য 2-week ওয়ার। এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে এখানে ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এটার পরে কিন্তু যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না, এটা একটা সংখ্যা বা পরিমাণ, হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, অবজেক্ট নাই। তাহলে এটার পর অবজেক্ট না বিধে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং ইন্ট্রানজিটিভ ভার্ব কারণ এটার পরে কোনো অবজেক্ট নাই, এটা অবজেক্ট নয়। আবার এটার পরে যখন অবজেক্ট আছে ফেলটার পরে, এটা ট্রানজিটিভ ভার্ব বলবেন। এরপর ওটা দেখেন পরবর্তী অংশটা একটু। আমরা আজকের ক্লাসে এই যে একদম বিস্তারিত কমপ্লিট করার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। আমি এটার উপর আর কোনো ক্লাস নেব না। এরপর ওটা দেখেন, এখানে কি বলেছে, স্টিল এক্সিকিউটিভ সেক্রেটারি অফ ইউএন ক্লাইমেট চেঞ্জ UNFCCC। এই যে এটা হচ্ছে যে ওনার পরিচয়, তাহলে এটা একটা নাউনের অ্যাপোজিশনে বা অ্যাপোজিটিভ, এটা হচ্ছে যে অ্যাপোজিটিভ বা নাউনের অ্যাপোজিশন। আবার এটা এটার পরিচয়, নাউনের অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ সবসময় কিন্তু নাউন ফ্রেজ হয়, এটা মনে রাখবেন, নাউন ফ্রেজ হয়। এই যে উইল পেয়ে গিয়েছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব মানে ফাইনাইট ভার্ব, নিশ্চিত বলতে পারেন সাবজেক্ট এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। টেল, টেল সর্বদা ট্রানজিটিভ ভার্ব, টেলের পর অবশ্যই অবজেক্ট থাকতে হবে, এটা মনে রাখবেন। টেল বলেছে, কাদেরকে বলেছে? ইউ অফিসিয়ালসদের। তাহলে এটা কি কাকে, তাদেরকে হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে বলতে পারি ইউ অফিসিয়াল, এটা হচ্ছে একটা অবজেক্ট এবং নাউন ফ্রেজ। এরপর আসেন, ইউরোপ ইজ মোর রিলায়েন্ট অন, রিলায়েন্ট অন এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, রিলায়েন্টের পরে সর্বদা অন হয়। ফসিল ফুয়েল ইম্পোর্টস দেন অলমোস্ট এনি আদার মেজর ইকোনমি। Steele will say in prepared remarks that want reliance on fossil fuels was leaving consumers at the mercy of geopolitical shocks and price volatility. খেয়াল করেন এখানে, এই যে আমরা যে এতটা পর্যন্ত একটা ক্লজ পেয়েছি, এখানে সাবজেক্ট হচ্ছে যে ইজ, সরি ইজ হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, ইউরোপ হচ্ছে এখানে সাবজেক্ট। আর এই অংশটার সাবজেক্ট হচ্ছে যে স্টিল, উইল হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, এটা মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব ফাইনাইট ভার্ব, তাহলে স্টিল এটা হচ্ছে যে সাবজেক্ট। আবার দেখেন দ্যাট, এটা হচ্ছে একটা কনজাংশন, দ্যাট যেহেতু কনজাংশন তাহলে আরেকটা ক্লজ, তাহলে আরেকটা ক্লজ, তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব থাকবে। ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, লিভ ইন মেইন ভার্ব, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, এটার আগে অংশ হচ্ছে দ্য ওয়ান্ট রিলায়েন্স অন ফসিল ফুয়েল, এতটুকু সাবজেক্ট। সাবজেক্ট তাহলে দেখেন, আমি বারবার বলতেছি, বাক্য যত বড় হোক না কেন আপনাদের একদম টেনশন করার দরকার নাই, আপনি শুধু আইডেন্টিফাই করবেন, ফাইনাইট ভার্বটা খুঁজবেন। মূল কথাটা বারবার আসতেছে, এটা ফাইনাইট ভার্ব কোনগুলো হবে? যে ভার্বের আগে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ফাইনাইট, অর্থাৎ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকে। ফাইনাইট ভার্ব আরো চেনার জন্য, টু বি ভার্ব ফাইনাইট ভার্ব, টু ডু ভার্ব ফাইনাইট ভার্ব, টু হ্যাভ ভার্ব ফাইনাইট ভার্ব, মডেল ভার্ব ফাইনাইট ভার্ব, ভার্বের বেস ফ্রম B0 ফাইনাইট ভার্ব, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও ফাইনাইট ভার্ব, এস বাই এস থাকলে সেটাও ফাইনাইট ভার্ব, বা ফার্স্ট ফর্মও ফাইনাইট ভার্ব হতে পারে যদি এর পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে। অর্থাৎ ফাইনাইট ভার্বটা খোঁজার পরে যদি খুঁজেন ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ থাকে ততটুকুই সাবজেক্ট মনে করবেন। আবার ততটুকু ফুলটা সাবজেক্ট না হতে পারে, যেমন নাউন ইন অ্যাপোজিশন হলে ফুলটা সাবজেক্ট, কিন্তু আবার সাবজেক্টের আগে একটা
অ্যাডভার্বের ফ্রেজও থাকতে পারে, একটা প্রেপোজিশনের ফ্রেজও থাকতে পারে। আপনাকে বুঝে নিতে হবে। এই জন্য সেন্টেন্সটা আবার অর্থটা আইডেন্টিফাই করতে হবে। এরপরটা দেখেন, এরপরে প্যারাটা দেখে আমরা প্যারাটা দেখব। পরের যে প্যারাটা, এখানে বলা হচ্ছে দ্য ইউ ইম্পোর্টস মোর দ্যান 90% অফ ইটস অয়েল অ্যান্ড 80% অফ ইটস গ্যাস। এই যে সেন্টেন্সটা, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে যদি আমি বলি ফাইনাইট ভার্ব কোনটা, এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। যখন অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইজিলি ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারেন। যদি না থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোনো ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝায়, অ্যাকশন বোঝাবে, এরকম একটা ওয়ার্ড বের করতে হবে। এখন এটা কীভাবে বুঝবেন? সেটার জন্য আপনাকে বাক্যের অর্থটা বুঝতে হবে। অর্থ না বুঝলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। যেমন এখানে অর্থ বোঝানো হচ্ছে, এই যে দেখেন আমদানি করা, এই ইম্পোর্টসটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। ওই যে বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের শেষে এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট ফর্ম বি1। আমি কিছুক্ষণ আগে বলেছি বি0 এবং বি1 হচ্ছে যে কি ফাইনাইট ভার্ব হতে পারে। তাহলে সাবজেক্ট দ্য ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, এটা। এরপরটা দেখেন, EU leaders are hurriedly drafting emergency measures to shield consumers from energy price spike. স্পাইক মানেও বৃদ্ধি। সো এখানে বৃদ্ধির কয়েকটা সিনোনিম পেয়েছি। দেখেন, আপনি যখন নিউজ পেপার পড়বেন অনেকগুলো শব্দ, যেমন স্পাইক মানে বৃদ্ধি, রাইজ ইন মানে বৃদ্ধি, এরপর হচ্ছে ইনক্রিজ ইন মানে বৃদ্ধি। কীভাবে ভোকাবুলারি পড়বেন এটার একটা আইডিয়া এখান থেকে পাইতে পারেন। যেমন আবার আফ মানেও বৃদ্ধি। আবার এটা যদি আমি তাহলে বিপরীত করে, ডিক্রিজ ইন মানে হচ্ছে যে হ্রাস, ডিক্রিজিং মানে হচ্ছে যে হ্রাস। অর্থাৎ একটা শব্দ যখন আপনি পড়বেন, ওই শব্দের অনুরূপ কোনো শব্দ আগে পড়ছেন কিনা খেয়াল করে পড়বেন, তাহলে অটোমেটিকলি অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম বের হয়ে যাবে। আপনার ওয়ার্ডের স্টকটা খুব ব্রেনের মধ্যে এনহ্যান্স হবে। তাহলে এই যে এটার মধ্যে আমি সাবজেক্ট, এখানে হয়েন, এতটুকুর মধ্যে হয়েন হচ্ছে যে এটা একটা কনজাংশন। তাহলে দুইটা ক্লজ, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে, এই ক্লজে এই যে স্ল্যাশ হ্রাস করা, এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। তাহলে হ্রাসা, এটা হচ্ছে যে সাবজেক্ট। আবার এর আগের ক্লজের ফাইনাইট ভার্ব হচ্ছে যে আর। এই যে ড্রাফট, এটা হচ্ছে যে মেইন ভার্ব। হারিলি, এটা হচ্ছে যে অ্যাডভার্ব। এখান থেকে একটা অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে অ্যাডভার্ব ধরবেন। তাছাড়া অ্যাডজেক্টিভ প্লাস, হারি থেকে হারিডলি, হারিড থেকে হারিডলি, অ্যাডভার্ব প্লাস এলো, সরি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হারিড অ্যাডজেক্টিভ অ্যালয় অ্যাডভার্ব। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব হতে পারে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ইউ লিডার্স, এটা হচ্ছে যে সাবজেক্ট। ড্রাফটিং করেছে, কি ড্রাফটিং করেছে? যে এমার্জেন্সি পদক্ষেপগুলা নকশা করেছে, পদক্ষেপ নিয়েছে, এই বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি বিদে, এটা হচ্ছে যে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা অবজেক্ট, এটা হচ্ছে যে অবজেক্ট। এরপরে দেখেন, এখানে যা হোক এভাবেই হচ্ছে যে আপনারা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট বের করবেন। আমি আরেকটু যদি রিপিট করি আজকের ক্লাসে, যেটা আমি সারসংক্ষেপ যদি বলি, আমরা একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার জন্য দুটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সাবজেক্ট, আর একটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। তবে ফার্স্টে যেটা আপনি বিশ্লেষণ করবেন সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব যদি আপনি বের করতে পারেন তাহলে ইজিলি আপনি সাবজেক্ট বের করতে পারবেন। এবং সাবজেক্টের আগে কী থাকে, সাবজেক্ট কয়টা ওয়ার্ড হয়, কখন নাউন ফ্রেজ হয়, কখন নাউন ক্লজ হয়, এরপরে অবজেক্ট কি, কখন অবজেক্ট থাকে, অবজেক্ট কীভাবে খুঁজে বের করতে হবে, এই বিষয়গুলো আমরা জেনেছি। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনি যে কোনো বড় একটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আলাদা করে সেন্টেন্সটাকে বিশ্লেষণ করার জন্য বা সেন্টেন্সটা রাইটিং করার জন্য, নিজে লেখার জন্য আপনার এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করতে হবে। এখানে আমি অনেক কিছু বলেছি। আপনি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটা ওয়ার্ড দিয়েও লিখতে পারেন, একটা ফ্রেজ দিয়ে লিখতে পারেন, একটা ক্লজ দিয়ে লিখতে পারেন। এখন আমি যদি বলি আমি লিখেছি একটা ওয়ার্ড দিয়ে, তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু এত বেশি কি হবে না, ভার্বুস হবে না, ইনফরমেটিভ হবে না। আপনি যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ফ্রেজ দিয়ে লিখতে পারেন
ক্লজ দিয়ে লিখতে পারেন, তাহলে আপনার সেন্টেন্সটা আরও বেশি মানানসই হবে। অনেকগুলো ডেটা বা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যাতে ফলে সেন্টেন্সটা ভার্বুস হচ্ছে, শব্দবহুল হচ্ছে, ইনফরমেটিভ হচ্ছে। এই যে এই বিষয়টা হচ্ছে যে এই দুটা ক্লাসে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে যে একদম গ্রামারের খুব বেসিক লেভেল, একদম শুরুর লেভেল। আমি পিডিএফ থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, এখন কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন।